20 লক্ষ বছর আগে রাত আমাদের ছিল না। আফ্রিকান সাভানার উপর দিয়ে যখন সূর্য অস্ত যেত, তখন আমাদের পূর্বপুরুষরা আগুনের চারপাশে বসে গল্প বলতো না। তারা নিরাপদ বোধ করত না। তারা গাছে উঠে বা ঠান্ডা গুহার ভেতরে লুকিয়ে থাকত, অন্ধকারে কাঁপত। তারা জানত বাইরে কিছু একটা আছে, এমন কিছু যা অন্ধকারে দেখতে পায়, এমন কিছু যা শব্দ ছাড়াই নড়াচড়া করে, এমন কিছু যা মানুষের মাংসের জন্য একটি নির্দিষ্ট স্বাদ তৈরি করেছিল। কয়েক দশক ধরে জীবাশ্মবিদরা আমাদের পূর্বপুরুষদের হাড় দেখে ধরে নিয়েছিলেন যে আমরা শিকারী। আমরা ছিলাম সেই খুনি বানর যারা পৃথিবী জয় করেছিল। তারা ভুল ছিল। জীবাশ্ম রেকর্ড আরও অন্ধকার সত্য প্রকাশ করে। আমরা জঙ্গলের রাজা ছিলাম না, আমরা শিকার ছিলাম। এবং আমাদের প্রধান শিকারী ছিল প্রাইমেটদের শিকার করার জন্য বিবর্তন দ্বারা তৈরি একটি দানব। এটি একটি বিড়াল ছিল, কিন্তু এটি সিংহ ছিল না, এবং এটি একটি বাঘও ছিল না। এটি একটি ডাইনোফেলিস ছিল। এই প্রাণীটি অন্ধকারকে ভয় পাওয়ার কারণ। রাতে বনে একা থাকাকালীন আপনি যে মানসিক আতঙ্ক অনুভব করেন তা অযৌক্তিক নয়। এটি এই নির্দিষ্ট শিকারীর রেখে যাওয়া জৈবিক ভীতি। ডোফেলিস ছিল প্রাগৈতিহাসিক মানুষের প্রধান শত্রু। তারা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের শিকার করেছে। আমরা বিলুপ্তির কতটা কাছাকাছি এসে পৌঁছেছি তা বুঝতে হলে আপনাকে সেই যন্ত্রটির দিকে তাকাতে হবে যা আমাদের শিকার করছিল। ডাইনোসকে প্রায়শই একটি মিথ্যা স্যাবার দাঁত বলা হতো। যখন আপনি একটি স্যাবার দাঁত বিড়ালের কথা ভাবেন, তখন আপনার মনে পড়ে একটি স্মাইলন, 8 ইঞ্চি লম্বা দংশনযুক্ত দৈত্যাকার প্রাণী যারা বরফ যুগে ম্যামথ শিকার করত। ডাইনোস ভিন্ন ছিল। এটি আগে বেঁচে ছিল এবং এটি একটি ভিন্ন ধরনের হত্যার জন্য তৈরি হয়েছিল। এটি একটি আধুনিক জাগুয়ারের আকার ছিল, কাঁধে প্রায় 2.1 ফুট লম্বা, 260 পাউন্ড ওজনের, কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল। এর কঙ্কালটি পুরু, শক্তিশালী হাড়, ভারী পেশিবহুল বাহু এবং ঘাড় একটি মারধরকারী ভেড়ার মতো তৈরি দেখায়। এটি খোলা সমভূমিতে দ্রুত দৌড়ানোর জন্য তৈরি করা হয়নি, এটি কুস্তির জন্য তৈরি করা হয়েছিল। ডোফেলিসের শারীর স্থান এমন একটি রহস্যের সমাধান করে যা বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে বিভ্রান্ত করেছিল। কেন এই বিড়ালের এত শক্তিশালী অস্ত্রের প্রয়োজন ছিল? আচ্ছা, উত্তরটা লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের বসবাসের জায়গাতেই। ওরালোপিথেকাস আফ্রিকানিসের মতো আদিম হোমিনিডরা ধীর গতির ছিল। আমাদের কোনো নখ ছিল না, আমাদের কোনো দাঁত ছিল না, আমরা 3 বা 4 ফুট লম্বা ছিলাম। আমাদের একমাত্র প্রতিরক্ষা ছিল আরোহণ। আমরা ভেবেছিলাম আমরা গাছে এবং গুহার পাথুরে ধারে নিরাপদ। ডোফেলিস সেই সুবিধাকে অস্বীকার করার জন্য বিবর্তিত হয়েছিল। এর বিশাল বাহুগুলি আরোহণের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি তার ভারী শরীরকে পাহাড়ের উপরে এবং গাছে টেনে নিয়ে যেতে পারত, তাই লুকানোর কোথাও অবশিষ্ট ছিল না। কিন্তু দাঁতগুলি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার আসল গল্প বলে। ডাইনোসের দাঁতগুলি স্মাইলনের ভঙ্গুর ছুরির মতো স্যাবার ছিল না। তারা খাটো, মোটা এবং সামান্য চ্যাপ্টা ছিল। তারা একটি স্যাবার দাঁত বিড়ালের কাটা ব্লেড এবং একটি আধুনিক সিংহের চূর্ণবিচূর্ণ শঙ্কুর মধ্যে একটি ক্রস ছিল। এই নকশার একটি ভয়ঙ্কর উদ্দেশ্য ছিল। একটি খাঁটি স্যাবার দাঁত বিড়াল ধমনী ছিন্ন করার জন্য গলা কামড়ায়, একটি আধুনিক সিংহ শ্বাসরোধ করার জন্য চেপে ধরে। ডোফেলিসের কামড়টি খুলির পিছনের অংশ চূর্ণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি হাড় ভেদ করতে পারে। আমরা এটা জানি কারণ আমরা প্রমাণ পেয়েছি। দক্ষিণ আফ্রিকার মানবজাতির জন্মস্থানের বিশৃঙ্খল চুনাপাথরের গুহায়, বিশেষ করে শাটান্স নামক স্থানে, জীবাশ্মবিদরা একটি গণহত্যা খুঁজে পেয়েছেন। বছরের পর বছর ধরে কেসি ব্রেনের মতো গবেষকরা এই গুহাগুলিতে পাওয়া হাড়গুলি বিশ্লেষণ করেছেন। মূলত বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এই গুহাগুলিতে আদিম মানুষ বাস করত যারা সেখানে পশুর হাড় খাওয়ার জন্য নিয়ে আসত, তাই না? তারা ভেবেছিল আমরাই গুহার মালিক। কেসি ব্রেইন কাছাকাছি তাকিয়ে বুঝতে পেরেছিল যে বিপরীতটি সত্য। গুহাগুলি আমাদের বাড়ি ছিল না, তারা ছিল ডাইনিং রুম এবং আমরাই খাবার। ব্রেইন নির্দিষ্ট ছিদ্র চিহ্ন সহ প্রাথমিক হোমিনিডদের খুলি খুঁজে পেয়েছিল, 2টি গর্ত পুরোপুরি ব্যবধানে। তিনি সেই যুগের প্রতিটি শিকারীর কুকুরের দাঁতের মধ্যে দূরত্ব পরিমাপ করেছিলেন। চিতাবাঘ পুরোপুরি ফিট করেনি, হায়নারাও ফিট করেনি। ব্যবধানটি ডাইনো খাবারবিহীন নিচের কুকুরের সাথে মিলে যায়। বিড়াল মানুষকে পিন করত, মাথার উপর তার চোয়াল চেপে ধরত এবং খুলিতে ছিদ্র করত।
শিকারের পদ্ধতিটি বিশেষায়িত ছিল। ডোফেলিস ছিল একটি আক্রমণাত্মক শিকারী। এটি এমন একটি জিনিসের উপর নির্ভর করত যা মানুষ কখনো জয় করতে পারেনি, অন্ধকার। দিনের বেলায় প্রাইমেটের দৃষ্টিশক্তি ভালো থাকে, কিন্তু রাতে আমরা কার্যক্ষমভাবে অন্ধ। আমাদের রেটিনার পিছনে টপাম লুসিডাম নামক টিস্যুর একটি স্তর নেই। টিস্যুটি চোখের মধ্য দিয়ে আলো প্রতিফলিত করে, যার ফলে বিড়ালদের উজ্জ্বল চোখ এবং উচ্চতর রাতের দৃষ্টিশক্তি তৈরি হয়। কম আলোতে একটি ডাইনোফিলিস আমাদের প্রতিটি নড়াচড়া দেখতে পেত, কিন্তু আমরা কিছুই দেখতে পেতাম না। প্লেইন যুগের পরিবেশ বিড়ালটিকে পছন্দ করত। এটি ছিল খোলা তৃণভূমি এবং ঘন বনের মিশ্রণ। আমাদের পূর্বপুরুষ ওরোপাইথেসিনরা খোলা জায়গায় ফল এবং শিকড়ের সন্ধানে তাদের দিন কাটাত, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে গতিশীলতা পরিবর্তিত হয়েছিল। ডোফেলিরা দ্রুত আমাদের তাড়া করেনি। তারা অপেক্ষা করেছিল। তারা লম্বা ঘাস এবং গুহার প্রবেশপথের ছায়া ব্যবহার করেছিল। এটি ছিল ধৈর্যের খেলা। জীবাশ্মগুলি আমাদের বলে যে ডাইনোফিলিস মাঝারি আকারের শিকারে বিশেষজ্ঞ। ডাইনোফিলিস দাঁতের কার্বন আইসোটোপ বিশ্লেষণ নিশ্চিত করে যে তাদের খাদ্যের একটি উল্লেখযোগ্য অংশ ছিল প্রাইমেট। সিংহরা বন্যপ্রাণীর মতো বৃহৎ তৃণভোজী প্রাণী পছন্দ করে। ডাইনোফিলিস একটি নির্দিষ্ট বাস্তুসংস্থানিক স্থান দখল করে। এটি ছিল প্রাইমেট বিশেষজ্ঞ। এই বিশেষীকরণ প্রাথমিক মানবজাতিকে এতটাই আতঙ্কিত করেছিল যে সম্ভবত এটি আমাদের সামাজিক বিবর্তনকে রূপ দিয়েছে। আপনাকে এই হুমকির মাত্রা বুঝতে হবে। কিছু জীবাশ্ম জমাতে প্রাইমেটের দেহাবশেষ পাওয়া হাড়ের একটি বিশাল শতাংশ তৈরি করে। এটি মাঝে মাঝে শিকার ছিল না। এটি একটি পদ্ধতিগত ফসল ছিল। প্রতি রাতে উপজাতির সদস্যদের গণনা করতে হতো এবং প্রতিদিন সকালে কেউ না কেউ নিখোঁজ থাকত। আমাদের পূর্বপুরুষরা বাতাস এবং ঠান্ডা থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিতেন, কিন্তু গুহাগুলি ছিল ফাঁদ। ডাইনোইসরা ঘেরা জায়গায় আরামদায়ক ছিল। দলটি ঘুমানোর সময় এটি গুহায় প্রবেশ করত। অন্ধকারে আক্রমণটি নীরব থাকত। মাথার খুলিতে একটি চূর্ণবিচূর্ণ কামড় তাৎক্ষণিকভাবে মারা যেত। কোনো চিৎকার থাকবে না। বিড়ালটি তখন দেহটিকে বাইরে টেনে নিয়ে যেত বা গুহার গভীরে নিয়ে যেত যাতে তারা নির্বিঘ্নে খেতে পারে। দলের বাকিরা জেগে উঠত এবং তাদের পরিবারের সদস্যদের সাথে থাকা রক্তাক্ত খালি জায়গা খুঁজে পেত। এই ধারাবাহিক চাপ আমাদের মানিয়ে নিতে বাধ্য করেছিল। মানব প্রজাতির বেঁচে থাকা সরাসরি এই বিড়ালের হুমকির সাথে সম্পর্কিত। আমরা এটিকে অতিক্রম করতে পারিনি। আমরা এটির সাথে লড়াই করতে পারিনি, তাই আমাদের এটিকে অতিক্রম করতে হয়েছিল। ডোফেলিসের মতো একটি সুপার শিকারীর অস্তিত্ব প্রাথমিক মানবদেরকে আরও দৃঢ় সামাজিক বন্ধন গড়ে তুলতে বাধ্য করেছিল। আপনি একা ঘুমাতে পারতেন না। আপনার একজন প্রহরী প্রয়োজন ছিল। আপনার একটি উপজাতির প্রয়োজন ছিল এবং বিপদ যোগাযোগের চাপ জটিল সংকেতগুলির বিকাশের দিকে পরিচালিত করেছিল, যা ভাষার পূর্বসূরি। তদুপরি এই শিকার আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, আগুনের দিকে ঠেলে দিয়েছে। আগুনই একমাত্র জিনিস যা ডোফিলাস ভয় পেত। আলো তার ছদ্মবেশ ভেঙে ফেলবে। তাপ এটিকে দূরে রাখত। আগুন নিয়ন্ত্রণ কেবল খাবার রান্না করার বিষয়ে ছিল না, এটি আমাদের এবং দানবের মধ্যে একটি প্রাচীর তৈরি করার বিষয়ে ছিল। ক্যাম্পফায়ার মানব জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল কারণ এটি ছিল বিশ্বের একমাত্র নিরাপদ অঞ্চল যেখানে এই বিড়ালটি আধিপত্য বিস্তার করেছিল। মানুষ এবং ডাইনোসরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা 10 লক্ষ বছরেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। এটি ছিল একটি বিবর্তনীয় অস্ত্র প্রতিযোগিতা। আমরা যত বুদ্ধিমান হয়ে উঠি, বিড়ালের সুবিধা ম্লান হতে শুরু করে। আমরা সরঞ্জাম ব্যবহার শুরু করি। একটি ধারালো পাথর বা একটি সূক্ষ্ম লাঠি আমাদের নাগালের সুবিধা দিয়েছে। আমরা বৃহত্তর, আরও সমন্বিত দলে চলাচল শুরু করেছি। একটি একক ওরালোপিথেকাস একটি খাবার, কিন্তু 10টি হোমো হ্যাবিলি একটি হুমকি। কিন্তু ডাইনোইস সহজে হাল ছাড়েনি। হোমো প্রজাতির উত্থানের সময় পর্যন্ত এটি একটি হুমকি হিসেবে রয়ে গেছে। জীবাশ্মগুলি দেখায় যে এটি হোমো হ্যাবিলিস এবং সম্ভবত প্রাথমিক হোমো ইরেক্টাসের সাথে সহাবস্থান করেছিল। আমরা যখন সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে শুরু করি এবং যখন আমরা আমাদের পশম হারাতে শুরু করি তখনও এটি ছিল। আমাদের পুরো প্রাথমিক ইতিহাস জুড়ে ছায়া আমাদের অনুসরণ করেছিল। ডোফেলিসের শেষ বিলুপ্তি তীব্র অধ্যয়নের বিষয়। কেবল আমরা লড়াইয়ে আরও ভালো হয়ে উঠিনি। জলবায়ু পরিবর্তিত হয়েছিল। বরফ যুগের চক্র আরও তীব্র হয়ে ওঠে। অ্যাম্বুশ কভারের জন্য ডাইনোইস যে ঘন বন এবং মিশ্র বনভূমির উপর নির্ভর করেছিলেন তা হ্রাস পেতে শুরু করে, খোলা সাভা দ্বারা প্রতিস্থাপিত হয়। খোলা সমতলে ডাইনোইস একটি অসুবিধায় ছিল। এটি একটি দৌড়ে হরিণ ধরার জন্য যথেষ্ট দ্রুত ছিল না এবং এটি কার্যকরভাবে লুকিয়ে থাকতে পারে না। একই সাথে
প্রতিযোগিতাও পরিবর্তিত হয়েছিল। সিংহ এবং হায়েনা, যারা খোলা জায়গায় অভিযোজিত, তারা ভূদৃশ্যে আধিপত্য বিস্তার করতে শুরু করে। তারা খাবারের জন্য ডাইনোফ্যালাসকে পেছনে ফেলে দেয়, এবং তারপর আমরাও ছিলাম। 1.5 মিলিয়ন বছর আগে মানুষ বিপজ্জনক হয়ে উঠছিল। আমরা আর নিষ্ক্রিয় শিকার ছিলাম না, আমরা নিজেরাই শিকারী হয়ে উঠছিলাম। আমরা বিড়ালদের খাওয়া তৃণভোজী প্রাণীদের শিকার করতে শুরু করেছিলাম। আমরা তাদের হত্যা চুরি করেছিলাম এবং তাদের প্রজনন ব্যাহত করেছিলাম। নৃবিজ্ঞানী ডোনা হার্ট এবং রবার্ট সুশম্যানের প্রস্তাবিত শিকারী অনুমান যুক্তি দেয় যে আমাদের বুদ্ধিমত্তা শিকারের ফল নয়, বরং খাওয়া না পাওয়ার চেষ্টার ফল। ডোফেলিস ছিল সেই চাপের প্রাথমিক স্থপতি। এটি ধীর, অজ্ঞ এবং একাকী বলে অভিহিত করেছিল। এটি স্বাভাবিকভাবেই এমন মানুষের জন্য নির্বাচিত হয়েছিল যারা প্যারানয়েড, সতর্ক এবং সামাজিক ছিল। যদি আপনি অন্ধকারকে ভয় না পেতেন, তাহলে ডাইনোফিলাস আপনাকে খেয়ে ফেলত। যদি আপনি দলের সাথে না থাকতেন, তাহলে ডাইনোফিলাস আপনাকে খেয়ে ফেলত। যারা বেঁচে ছিল তারাই ছিল প্রতিটি ছায়া পরীক্ষা করে দেখার। আমরা কিছুটা প্যারানয়েডের বংশধরদের মতো। এই সংঘাতের চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে এমন একটি শীতল নিদর্শন। এটি SK54 নামে তালিকাভুক্ত একটি কিশোর হোমিনিডের খুলি। খুলির টুপিতে দুটি স্বতন্ত্র ছিদ্রের চিহ্ন দেখা যাচ্ছে। ব্যবধানটি সুনির্দিষ্ট। গর্তগুলির আকৃতি ডিনোফেলিসের কুকুরের ডিম্বাকৃতির ক্রস সেকশনের সাথে মিলে যায়। শিশুটিকে মাথা ধরেছিল, কিন্তু বিড়ালটি খাবার শেষ করেনি। সম্ভবত উপজাতির বাকিরা পাথর ছুঁড়ে মারার ফলে এটি বাধাগ্রস্ত হয়েছিল। সম্ভবত একটি চিতাবাঘ শিকারটি চুরি করেছিল, কিন্তু সেই খুলি লক্ষ লক্ষ বছরের সন্ত্রাসের স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে। ডাইনোয়েলিসদের শারীরিক বৈশিষ্ট্যগুলি ফেলিনদের মধ্যে এটিকে অনন্য করে তুলেছিল। এর লেজ তুলনামূলকভাবে ছোট ছিল, ববক্যাট বা লিঙ্কসের মতো, যা ইঙ্গিত দেয় যে এটি চিতার মতো দ্রুত গতিতে কোণঠাসা করার জন্য এটিকে রডার হিসাবে ব্যবহার করছিল না। এটি নিশ্চিত করে যে এটি একটি গ্র্যাপলার ছিল। এর থাবাগুলি বিশাল ছিল এবং সম্পূর্ণ জালযুক্ত নখর ছিল, যা মাংসে আটকে যেতে পারত এবং অপরিমেয় শক্তি দিয়ে ধরে রাখতে পারত। একবার একটি ডাইনোইস আপনাকে পেয়ে গেলে আপনি মুক্ত হতে পারতেন না। পদার্থবিদ্যা অসম্ভব ছিল। কামড়ের শক্তি বিবেচনা করুন। যদিও স্মাইলডনের মতো সাবার দাঁত বিড়ালদের কামড়ের শক্তি তুলনামূলকভাবে দুর্বল ছিল, তারা ছুরির মতো দাঁত চালানোর জন্য ঘাড়ের পেশির উপর নির্ভর করত। ডাইনোফিলিসের শক্তিশালী চোয়ালের পেশি ছিল। এটি একটি প্রাইমেট ঘাড়ের শক্ত কশেরুকা ভেদ করতে পারত। এটি শ্বাসনালী ভেঙে ফেলতে পারত। এটি একটি দক্ষ হত্যাকারী যন্ত্র ছিল যা কোনো শক্তি নষ্ট করে না। ডোফিলা গল্পের আকর্ষণীয় অংশটি হল এটি কতটা বিস্তৃত ছিল। আমরা আফ্রিকায় এর জীবাশ্ম খুঁজে পাই, তবে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকাতেও। এটি কেবল প্রাইমেটদের অনুসরণ করত। আমাদের পূর্বপুরুষ এবং আত্মীয়রা যেখানেই যেতেন, সন্ত্রাসী বিড়াল অনুসরণ করত। এটি প্রাথমিক মানবতার উপর একটি বিশ্বব্যাপী মহামারী ছিল। তবে আফ্রিকান প্রজাতি ডাইনোইলিস বার্লোই এবং ডাইনোফিলিস অ্যাবেলি আমাদের বিবর্তনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত। তারা একই উপত্যকায় বাস করত যেখানে মানবতার জন্ম হয়েছিল। তারা একই নদী থেকে পান করত। তারা একই গুহা ভাগ করে নিত। এই সম্পর্কের ঘনিষ্ঠতা ভয়াবহ। আমরা প্রতিবেশী ছিলাম। প্রায় 1.2 মিলিয়ন বছর আগে ডোফেলিসের বিলুপ্তি মানবতার জন্য একটি মোড় হিসেবে চিহ্নিত হয়েছিল। বিশেষায়িত প্রাইমেট ভক্ষক চলে যাওয়ার সাথে সাথে রাতটি কিছুটা কম মারাত্মক হয়ে ওঠে। আমরা আমাদের পরিসর প্রসারিত করতে পারতাম। অ্যাম্বুশ বিশেষজ্ঞের ক্রমাগত হুমকি ছাড়াই আমরা নতুন অঞ্চলে চলে যেতে পারতাম। এটি আমাদের জনসংখ্যাকে বিস্ফোরিত হতে সাহায্য করেছিল। কিন্তু ডাইনোইসের স্মৃতি আমাদের ছেড়ে যায়নি। বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে দানবদের প্রতি সর্বজনীন মানব ভয়, বড় দাঁত এবং জ্বলন্ত চোখওয়ালা একটি প্রাণীর আদি চিত্র, ডোফেলিসের পূর্বপুরুষের স্মৃতি। যখন একটি শিশু রাতের আলো চায়, তখন তারা সহজাতভাবে ডাইনোফ্যালাসের বিরুদ্ধে পাহারা দেয়। যখন আপনি বনে একটি ডালের আওয়াজ শুনতে পান এবং আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, তখন এটি আপনার শরীর ডাইনোইস থেকে পালানোর জন্য প্রস্তুত। আমরা প্রায়শই অতীতের অন্যান্য মেগাপাকে মহিমান্বিত করি, ম্যামথ, টি-রেক্স, স্মাইলন। কিন্তু ডাইনোইস মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। এটি আমাদের মস্তিষ্ককে গঠন করেছিল। এটি আমাদের কথা বলতে বাধ্য করেছিল। এটি আমাদের আগুন আবিষ্কার করতে বাধ্য করেছিল। এটি আমাদের একত্রিত হতে বাধ্য করেছিল। এই বিড়াল ছাড়া আমরা হয়তো গাছে দুলতে থাকা সাধারণ বানরই থাকতাম, আমাদের চারপাশের জগতের প্রতি উদ্বিগ্ন ছিলাম না। শিকারের চাপ আধুনিক মানুষকে তৈরি করেছিল। আজ ডাইনোইস আর নেই।
পোর্তোরিয়া আর জোহানেসবার্গের জাদুঘরে এর হাড় ধুলোয় জমে। যে গুহাগুলোতে এটি একসময় আমাদের পূর্বপুরুষদের চিৎকার করে টেনে নিয়ে যেত, সেগুলো এখন পর্যটন আকর্ষণ। কিন্তু তোমার এর নাম মনে রাখা উচিত। এটা ছিল সেই ক্রুসিবল যেখানে মানবতাকে জালিয়া করা হয়েছিল। আমরা এক নিখুঁত শিকারীর বিরুদ্ধে লক্ষ লক্ষ বছরের যুদ্ধের টিকে থাকা মানুষ। আমরা জিতেছি, কিন্তু এটা ছিল খুব কাছের একটা ঘটনা। পরের বার যখন তুমি আলো নিভিয়ে দেবে আর ভয়ের সেই হঠাৎ অযৌক্তিক স্প্রিং অনুভব করবে, তখন তাকে